আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম মোমেন। আমার গ্রামের বাড়ি পড়েছে আমিরাবাড়ি, 12 নং আমিরাবাড়ি এরিয়া। আমি সেটেল এখানে 1985 সাল থেকে। আমি তখন ম্যাট্রিকুলেট ক্যান্ডিডেট ছিলাম। এখন এসএসসি, তখন ম্যাট্রিক ছিল, তখন আমি ওই পরীক্ষার্থী ছিলাম। আমি যখন মুক্তিযুদ্ধে যাই, আমি তখন বলেছি যে আমি ম্যাট্রিক পরীক্ষার্থী ছিলাম। তখন আমরা 2-3 জন বন্ধু বান্ধব, আমরা 1971 সালের, আমার মনে পড়ে 29শে মার্চ আমি ঘর থেকে বাইর হয়েছিলাম। আমার মাকে বলে গিয়েছিলাম, মা গো, আমি মুক্তিযুদ্ধে যাচ্ছি। কিন্তু মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, কিন্তু মুক্তিযুদ্ধের সুফল আমি এখনো বুক করতে পারি নাই। আমি পারলেও অনেক ভাইয়েরা পারে নাই। এদেশে বিচার হয়। আগামীকালকে আজকে আমি জানলাম উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের বরাবর ডিসি মহোদয় আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে 5,000 টাকা আমাদের বিজয় ভাতা দিয়েছেন। কিন্তু মৃত মুক্তিযোদ্ধারা তারা ভাতা পাচ্ছে না, ভাতা পাচ্ছে আমরা যারা জীবিত আছি। এটা আমার মনের মধ্যে কষ্ট। আমি এই সরকার বাহাদুরের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই, কেন মৃত মুক্তিযোদ্ধারা এই 5,000 টাকা ভাতা পাবে না, বিজয় ভাতা পাবে না, অন্যান্য ভাতা পাবে না? আজকে তার সন্তানরা যখন দেখবে যে আমরা ভাতা তুলে নিয়ে যাচ্ছি ব্যাংক থেকে, তার সন্তানরা আমার দিকে চেয়ে থাকবে যে আমার চাচা, আমার কাকা ভাতা নিয়ে যাচ্ছে, মুক্তি ভাতা, বিজয় ভাতা, ডিসেম্বরের ভাতা, অথচ আমার বাবা নেই, আমার মা নেই, আমরা এতিম, কিন্তু আমরা সেই ভাতাটুকু পাচ্ছি না। এটা আমাকে অত্যন্ত হৃদয়ে আঘাত হানে। যখন আমি 29শে মার্চ ঘর থেকে বাইরে হয়ে গেলাম, তখন আমি যে প্রথমে ভালুকা গেলাম। ভালুকা যেয়ে শুনি যে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পুলিশ লাইন এবং ঢাকার রাস্তায় অগণিত নিরীহ মানুষকে গুলি মারছে। আর ওদিক দিয়ে পিলখানায় আমাদের পুলিশ এবং পিলখানার তৎকালীন ইপিআর যারা ছিল তাদেরকে নির্মমভাবে হত্যা করছে। তখন এটা শোনার জন্য আমরা, যখন এনইএসও একটা রেডিও ছিল আমাদের পাড়ায়, সো ওইখান থেকে এটা শুনলাম। শোনার পরে তখন বের হলাম যে কোথায় এই সব আহত মানুষগুলি সব ভালুকার থেকে ঢাকার থেকে ভালুকা চলে আসছে। তো ভালুকা এই সুদূর পথ হেঁটে গেলাম। তখন রাস্তাঘাট ছিল না, কাঁচা রাস্তা ছাড়া কোনো যানবাহন ছিল না। তখন সেখানে যাই আমি এবং রজব আলী আমার বন্ধু, তখন সেখানে দেখলাম যে না, ওখানে শুনলাম যে সেটা কাউরাইতে ওরা জমা হচ্ছে এই রেল যুগে। তখন আমি পড়াশোনার অবস্থানে আমরা হেঁটে গেলাম প্রায় 14 কিলোমিটার। সেখানে রাত্রি যাপন করলাম এক বেদের নৌকা। সেখানে বেদের নৌকা অবস্থানকালে এক বেদে বললো যে ছেলে দুইটা কি খাবে না খাবে, তোমরা কোত্থেকে আসছো, ইত্যাদি ইত্যাদি। তখন আমরা এক দোকান থেকে, পাশে নদীর পাড়ে একটা দোকান ছিল, ওই দোকান থেকে আদা সের মুড়ি চিরা এনে, তখন লাল চিনি ছিল, নদীর পানি খেয়েই, তখন পানি ছিল খুব নির্মল, ওই পানি খেয়েই রাত কাটালাম। মুয়াজ্জিনের আজান শোনার পরেই সেখান থেকে আমরা পূর্ব দিকে আরও প্রায় 10-12 কিলো হেঁটে কাউরা দিকে উপস্থিত হলাম। তখন কাউরা রেল স্টেশনের পাশে একটা শিমল গাছ ছিল, এখন আছে কিনা আমি জানি না। সেই শিমল গাছের নিচে দেখলাম প্রায় 20-50 জন লোক। তখন এত লোকও ছিল না, জমায়েত হইতো না ভয়ে। সেখানে দেখলাম কারো হাত নেই, কারো পা নেই, রক্ত ঝরছে, ইত্যাদি ইত্যাদি। অপরদিকে আমার একটা স্মৃতি মনে পড়ে, যদি আমি বেঁচে থাকবো, একটি মহিলা সমানে চিৎকার পাচ্ছে, কাঁদছে, তার প্রসব বেদনা উঠেছে। সেই প্রসব বেদনা কোথায় কি করবে, ডাক্তার নেই সেখানে, তাকে যে লুকাইয়া বা আড়ালে নিয়ে সেই বাচ্চা প্রসব করাবে সেই জায়গাটুকু নেই। তখন কয়েকজন যুবক সেখানে তাকে ধরে, এবং 2-1 বয়স্ক লোক ধরে, নিচে ইরি ধান ক্ষেত ছিল, তখন ধান বের হচ্ছে অবস্থা, ধান ফুটছে। তখন সেখানে নিয়ে কিছু জায়গা সাফ করে সেখানে তাকে আল্লাহ রহমতে তার বাচ্চা প্রসব হলো। সে বাচ্চার প্রসব হলো, বাচ্চার চিৎকারও আমরা শুনলাম। তখন আমরা 17-18 জন যুবকের একটা তালিকা হলো। তৎকালীন সম্ভবত এটা পনাশাইল এলাকার
কি দপ্তরি নাম ছিল আমি ভুলে গেছি, সেই দপ্তরি সাহেব আওয়ামী লীগের তখন ছিল সভাপতি। তিনি এসে আমাদের একটা টিম সাজালেন। সেই টিমের ভিতরে আমার নাম পড়লো, 14 নম্বর না 15 নম্বরের নাম পড়লো। সেই নামে আমাদের কাজ ছিল যে ওই যাদবপুর থেকে ট্রেন আসবে, বাহাদুরাবাদ দিকে যাবে, সেখান থেকে যারা আহত লোক যারা আসবে তাদেরকে আমরা দেখব, চিকিৎসার জন্য প্রাথমিক ডাক্তার ছিল 2-1 জন, তাদের চিকিৎসা করাবো, আর কিছু তাদেরকে পয়সা করে দিব। এরপরে আমি প্রথমেই এখানে মেজর আফসার সাহেবের কথা আমার বলতে হবে। তখন একটা লোকাল যে বাহিনী ছিল, ও টাঙ্গাইলে ছিল কাদরিয়া বাহিনী, আর ভালুকাতে ছিল মেজর আফসার ব্যাটালিয়ান। সে মেজর আফসার ব্যাটালিয়ান ডাক পড়লো। আমরা তখন আবার যে মল্লিক বাড়ি একত্রিত হলাম। মল্লিক বাড়ি থেকে আমাদেরকে পদ্মার ট্রেক করে একটা জায়গা আছে ভালুকার পূবে, সেখানে প্রশিক্ষণ হয়েছে। জুলুর বাজার এবং আঙ্গারগড়া নামক স্থানে ওইখানে প্রশিক্ষণ হয়েছে। তখন এই মুক্ত এলাকা ছিল, সেখানে প্রায় 2 মাস পর্যন্ত মুক্ত ছিল। তারপরে জুন মাসে এসে তখন ভাওয়াইবাজু নামক 30শে জুন সম্ভবত ভাওয়াইবাজুতে একটা যুদ্ধ হয় পাক বাহিনীর সাথে। পাক বাহিনীর সংখ্যা ছিল তখন প্রায় 300-র উপরে, আর মুক্তিযুদ্ধের সংখ্যা ছিল আমার জানা মতো সেখানে 68 জন। 62 জনের কাছে অস্ত্র ছিল, 4 জনের কাছে অস্ত্র ছিল না। আমাদের কোনো অস্ত্র ছিল না। আমরা শুধু সহযোগিতা করার জন্য, তাদের যে কেরিয়ার হিসাবে তাদের গুলি বারুদ কিছু টানার জন্য আমরা সেদিন কাজ করেছিলাম। সেখানে আমাদের একজন মুক্তিযোদ্ধা শহীদ হয়, আব্দুল মান্নান তার নাম, আর 2 জন আহত হয়। আর পাক বাহিনীর প্রায় সেইখানে 2 শতাধিকের উপর হবে তারা সেখানে নিহত হয়েছিল। তারা তখন ব্যাক করে যাওয়ার পরে কিছু বোধহয় ঘন্টা 2-1 পরেই সেখানে 36 সেনা নিয়ে একটি বিমান আসলো। সেই বিমানে আসার পরে সমানে গুলিগালা শুরু হলো। যে স্বাধীনতার কথা বলেছেন, আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম আমরা 2টি কারণে। একটি কারণ ছিল আমাদের এই দেশ শত্রুমুক্ত হবে, আরেকটি হবে এদেশের অর্থনৈতিক মুক্তি। কিন্তু আমরা সেই অর্থনৈতিক মুক্তি এখনও আমরা খুঁজে পাই নাই। এখনও পাই নাই মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমাদের যেভাবে এদেশের মানুষ, এদেশের মুক্তিযোদ্ধারা, তার পরিবার পরিজন যেভাবে তারা ঘুরবে বা চলবে, সেই সত্তাটুকু আমরা এখনও পাই নাই। সেই হেতু আমরা আজকে যে চলমান আমাদের সরকার রয়েছে, আমরা সেই সরকারের কাছে নিবেদন করব, আপনি দয়া করে মুক্তিযুদ্ধের কথা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, যাই কিছু বলেন, যে মুক্তিযোদ্ধাদের প্রতি আপনার সহানুভূতি আছে, এটা আমরাও অনস্বীকার্যভাবে সত্যিকারভাবে আমরা বিশ্বাস করি। কিন্তু চেতনা কি জিনিস, চেতনা কাহাকে বলে, এটা আজ পর্যন্ত আমরা জাতিকে বোঝাইতে পারি নাই। আর বোঝাবার সক্ষম যদি নাও হয়ে থাকি, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের যে পথ, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে বাঙালিয়ানা, আমরা যে বাঙালি, সেই বাঙালির রূপ এই জাতির কাছে প্রকাশ করতে হবে। আমরা বিশ্বের কাছে আমাদের প্রকাশ করতে হবে আমরা বাঙালি, আমরা বীরের জাতি। সেই বীরের জাতি বীরের মতো চলবে। আমাদের চাওয়া পাওয়ার কিছু ছিল না। আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম মাটি এবং মানুষকে মুক্ত করতে। মাটি এবং মানুষ মুক্ত কতটুকু হয়েছে আমি সেটা ব্যাখ্যা করতে পারবো না, বলতেও পারবো না। তারপরেও আমি বলবো আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমরা বাঙালিয়ানা আমাদের পরিচয়, আমরা বীরের জাতি, আমরা সেইভাবে পথ চলতে চাই। সেই হিসাবে যে আল্লাহ পাক যেন সবাইকে সেই তৌফিক দান করেন, এবং আমরা যেন অন্তত সেই মুক্তিযোদ্ধার সত্তা এবং চেতনা নিয়ে আমরা বীরের বেশে আমরা যেন সত্যিকার পথে পথ চলতে পারি, তাহলেই আমাদের হবে সবচেয়ে বড় পাওয়া এবং পাথেয়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আপনারা সকলে ভালো থাকবেন।